নমস্কার। আজকের এই অত্যন্ত কৌতূহলজনক ঐতিহাসিক বিশ্লেষণে স্বাগত। আজ আমরা ভারতের ইতিহাসের অন্যতম এক সুবিশাল রহস্যের পাতা উল্টাতে চলেছি। হ্যাঁ, কুতুব মিনার, দিল্লির বুকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক অতিকায় স্থাপত্য। কিন্তু জানেন কি, এই ইটের গাঁথনির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অমীমাংসিত ধাঁধা আর হারিয়ে যাওয়া ইতিহাস, যা আমাদের চিরচেনা পাঠ্যবইয়ের গল্পের সাথে একেবারেই মেলে না। এই সম্পূর্ণ বিশ্লেষণটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে স্পষ্ট বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে, কোনো তথ্যই বাদ দেওয়া হয়নি, যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কাউকে আর অন্য কোনো জায়গা থেকে এই বিষয়ে পড়ার প্রয়োজন না পড়ে। তো চলুন আর দেরি না করে এই ঐতিহাসিক ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করা যাক। ঠিক আছে, চলুন সোজা গভীরে প্রবেশ করা যাক। আজকের এই তদন্তে আমরা 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের উপর নজর দেব। এগুলো হলো সরকারি নথিপত্র, সমসাময়িক ইতিহাসবিদদের নীরবতা, আফগান মিনারের সাথে এর তুলনা, নামের অদ্ভুত বিভ্রান্তি, জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ এবং সবশেষে চাঁদ আর ওই 27টি জানালার রহস্য। প্রতিটি সূত্রই আমরা একদম নিরপেক্ষভাবে যাচাই করে দেখব। প্রথম সূত্র, সরকারি তথ্যে কুতুব মিনার। চলুন এই পুরো রহস্যের মূল সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছিল সেই চমকপ্রদ ঘটনাটি দিয়ে শুরু করা যাক। 2012 সালের কথা। নীরজ অত্রি নামে একজন ইতিহাস গবেষক একটি রাইট টু ইনফরমেশন বা আরটিআই আবেদন জমা দেন। তার মূল লক্ষ্য ছিল এনসিইআরটির 7ম শ্রেণীর ইতিহাস বইয়ে কুতুব মিনার নিয়ে যা লেখা আছে তার আসল ভিত্তিটা যাচাই করা। এই আবেদনটি থেকেই একটা অত্যন্ত জোরালো এবং বলতে পারেন একেবারে কেন্দ্রীয় প্রশ্ন উঠে আসে। একটু ভেবে দেখুন, যদি কুতুব মিনার সত্যিই সেই যুগের ইসলামিক শাসকদের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হয়ে থাকে, তবে এর নির্মাতার নামের কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা শিলালিপি কেন নেই? এত বড় একটা অর্জনের সাথে এর স্রষ্টার নাম এমন অদ্ভুতভাবে হারিয়ে যাবে, এটা কি একটু অস্বাভাবিক নয়? আর এর উত্তরে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বা ডিইএসএস 2013 সালের জানুয়ারি মাসে যে জবাব দেয় তা আক্ষরিক অর্থে চমকে দেওয়ার মতো। তারা খুব স্পষ্টভাবে স্বীকার করে নেয় যে কুতুবুদ্দিন আইবক বা ইলতুৎমিশ এই মিনারটি তৈরি করেছেন, এমন দাবির সপক্ষে তাদের কাছে কোনো ঐতিহাসিক প্রমাণ বা সরকারি নথি নেই। এমনকি এই সংক্রান্ত কোনো অফিসিয়াল ফাইল নোটিং পর্যন্ত তাদের দপ্তরে নেই। মানে বুঝতে পারছেন, বিদ্যালয়গুলোতে এতকাল ধরে আমরা যে ইতিহাস পড়ে আসছি, সরকারিভাবে তার কোনো শক্ত প্রমাণই আসলে নেই। এবার দ্বিতীয় সূত্র, সমসাময়িক ইতিহাসবিদদের নীরবতা। আমরা যদি ঠিক সেই সময়কার ইতিহাসবিদদের লেখার দিকে তাকাই, বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে। বিশেষ করে হাসান নিজামীর কথা এখানে বলতেই হয়। এখন এখানকার টাইমলাইনটা একটু খেয়াল করুন। এই অদ্ভুত কালানুক্রমিক ফাঁকগুলো সত্যিই ভাবায়। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। এরপর 1193 থেকে 1196 সাল পর্যন্ত সময়ের একেবারে নিখুঁত বিবরণ হাসান নিজামী তার বিখ্যাত বইয়ে লিখে গেছেন। এদিকে কুতুবুদ্দিন আইবক রাজত্ব করেন 1206 থেকে 1210 সাল পর্যন্ত, আর বলা হয় 1220 সালে নাকি ইলতুৎমিশ এই মিনারের কাজ শেষ করেন। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? সমসাময়িক ইতিহাসবিদদের এত নথিপত্রের কোথাও এই বিশালাকার মিনারের বিন্দুমাত্র উল্লেখ নেই। হাসান নিজামী ছিলেন একজন রাজকীয় পৃষ্ঠপোষকতায় থাকা ইতিহাসবিদ। সোজা কথায়, সম্রাটের প্রশংসা লিখে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি তার বইয়ে কুতুবুদ্দিন আইবকের তৈরি জামি মসজিদ নির্মাণের কথা, সেখানে ব্যবহৃত সোনা রূপ রত্নের কথা পাতার পর পাতা বিস্তারিতভাবে লিখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় স্থাপত্যকীর্তি এই সুবিশাল কুতুব মিনারের কথা তিনি একবারের জন্য উল্লেখ করেননি। যিনি সম্রাটের প্রশংসা করে রোজগার করতেন, তিনি সম্রাটের সর্বশ্রেষ্ঠ কীর্তিটার কথাই লিখতে ভুলে যাবেন। এটা কি মেনে নেওয়া যায়? আমাদের তৃতীয় সূত্র, মিনার অফ জামের সাথে তুলনা। এই ঐতিহাসিক অসামঞ্জস্যতাগুলো ঠিকঠাক বুঝতে আমাদের এবার ভারত থেকে সোজা একটু আফগানিস্তানে যেতে হবে। সেই সময়ে অন্যান্য মুসলিম শাসকরা তাদের বিজয়কে কিভাবে উদযাপন করতেন সেটা দেখলেই পুরো চিত্রটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানকার তথ্যগুলো চমৎকারভাবে তুলে ধরে যে আমাদের প্রচলিত ইতিহাসের গল্পে ঠিক কতটা বড় একটা ফাঁক রয়েছে। আফগানিস্তানের মিনার অফ জাম তৈরি করেছিলেন মোহাম্মদ ঘোরির দাদা গিয়াসউদ্দিন ঘোরি। পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের আনন্দে মাত্র 2 থেকে 4 বছরের মধ্যে একদম নতুন পোড়া ইট দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। অন্যদিকে দেখুন, কুতুব মিনার তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ 27 বছর, তাও আবার ভাঙা মন্দিরের রেডিমেড ধ্বংসাবশেষ ব্যবহার করে। একটু ভেবে দেখুন, বিজয়ের আনন্দ উদযাপনের জন্য কোনো শাসক নিশ্চয়ই একটা মিনার বানাতে 27 বছর অপেক্ষা করবেন না, তাই না? চলুন পরের অংশে যাই। চতুর্থ সূত্র, নামের বিভ্রান্তি ও শিলালিপি।
শুনলে রীতিমতো অবাক হতে হয় যে এই সুবিশাল স্মৃতিস্তম্ভটি প্রায় ৪০০ বছর ধরে এক অদ্ভুত পরিচয় সংকটে ভুগেছে। ১৮ শতকের দিকে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জেমস ব্লান্ট এবং চিত্রশিল্পী থমাস ড্যানিয়েল প্রথম এই স্থাপত্যটির নাম দেন কুতুব মিনার। তার আগে এই নামে একে কেউ চিনতই না। এই তালিকাটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করা যাক। চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীর বিখ্যাত সব পণ্ডিত আর ইতিহাসবিদরা এই মিনারটিকে সম্পূর্ণ আলাদা আলাদা নামে ডেকেছেন। ইতিহাসবিদ শামস-ই সিরাজ একে বলেছেন দিল্লির লম্বা মিনার, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন ফিরোজ শাহের মিনার, আবার বাবর তার আত্মজীবনীতে একে খিলজির মিনার বলে উল্লেখ করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো এদের কেউই কোথাও একে কুতুব মিনার বলেননি। শিলালিপির দিক থেকেও ব্যাপারটা বেশ গোলমেলে। এই মিনারের গায়ে আরবি লিপির পাশাপাশি নাগারি অর্থাৎ সংস্কৃত এবং হিন্দি লিপির ব্যবহার দেখা যায়। কিন্তু সবথেকে বড় কথা হল জামি মসজিদে কুতুবুদ্দিন আইবক যেখানে বড় বড় করে নিজের নাম খোদাই করেছিলেন, সেখানে এই মিনারের প্রবেশদ্বার থেকে শুরু করে চূড়া পর্যন্ত কোথাও তার নামের বিন্দুমাত্র উল্লেখ নেই। কেউ কেউ বলেন কুতুব শব্দটি আরবিতে নক্ষত্রের গতিবিধি বোঝায়, আবার কারো মতে এটি সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে উৎসর্গীকৃত। এবার পঞ্চম সূত্র, জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ। ইতিহাসের এই সমস্ত অসঙ্গতি থেকে বেরিয়ে এবার আমরা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে প্রবেশ করব। স্বাধীন গবেষক শ্রী অভিষেক সিং তার জেনেসিস অফ টাইম নামক বইয়ে এই বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য তুলে ধরেছেন। মোহাম্মদ ঘড়ি জয় করেছিলেন আজমের, কিন্তু এই সুবিশাল মিনার কেন দিল্লিতে তৈরি হল? আসুন দেখি। +28.524 সংখ্যাটি দেখতে খুব সাধারণ মনে হলেও এর গাণিতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি হল কুতুব মিনারের একেবারে নিখুঁত অক্ষাংশ বা ল্যাটিটিউড। এই নির্দিষ্ট স্থানেই কেন মিনারটি গড়ে উঠল তার পেছনে এক গভীর বৈজ্ঞানিক এবং মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই স্থাপত্যের বৈজ্ঞানিক নিখুঁততা। দিল্লি কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে অবস্থিত হওয়ায় এখানকার যে কোনো বস্তুরই বছরের সব দিন ছায়া পড়ার কথা। কিন্তু কুতুব মিনারের বাইরের দেয়ালে ঢাল বা স্লোপ ঠিক এমন গাণিতিক মাপে তৈরি করা হয়েছে যে ২১শে জুন অর্থাৎ গ্রীষ্মের অয়নাংশের দিন ঠিক দুপুরবেলা এই মিনারের কোনো ছায়া মাটিতে পড়ে না। এটা কোনোভাবেই শুধুমাত্র একটা সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না, তাই না? ষষ্ঠ এবং আমাদের চূড়ান্ত সূত্র, চাঁদ এবং ২৭টি জানালা। চলুন পরের অংশে যাই এবং দেখি কিভাবে এটি পুরো ধারণাকে আরও সুদৃঢ় করে। সূর্যকে নিয়ে এত সব পর্যবেক্ষণের পর এবার চাঁদের গতিবিধির সাথে এই মিনারের অবিশ্বাস্য সম্পর্কটি যাচাই করে দেখা যাক। পৃথিবীর ওপর চাঁদের আলো লম্বভাবে বা ৯০ ডিগ্রিতে পড়ার একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডল রয়েছে, যা +২৮.৫২৪ থেকে -২৮.৫২৪ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। আর একটু আগেই আমরা দেখলাম কুতুব মিনারের অক্ষাংশ ঠিক +২৮.৫২৪, যা পুরোপুরি এর সাথে মিলে যায়। আরও আশ্চর্যের বিষয় হল এই মিনারের ঠিক ২৭টি জানালা রয়েছে। সনাতন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে চাঁদের গতিপথকে ২৭টি নক্ষত্রমণ্ডলে ভাগ করা হয়। এই মিনারের ভেতরের গঠন এমনভাবে তৈরি যে কাঠামোটির এতটুকু ক্ষতি না করেই এই ২৭টি জানালা দিয়ে চাঁদের ওই ২৭টি গতিপথ একেবারে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। তাহলে শেষে এসে এই বড় প্রশ্নটাই আমাদের সামনে থেকে যায়। এটি কি সত্যিই কোনো অনথিভুক্ত বিজয়স্তম্ভ ছিল, নাকি অত্যন্ত উন্নত গাণিতিক মাপে তৈরি এক প্রাচীন জ্যোতির্বিদ্যা মানমন্দির? ইতিহাসের এই অমীমাংসিত রহস্যের উত্তর খোঁজার ভার ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক চিন্তাধারার ওপরই ছেড়ে দেওয়া হলো। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ থেকে কুতুব মিনার সম্পর্কে একেবারে নতুন কিছু জানা গেল, যা ইতিহাসকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। সবশেষে এই তথ্যবহুল ও বিশ্লেষণমূলক পর্বটি প্রস্তুত করার পেছনে যার বিশেষ অবদান রয়েছে সেই শুভনীতা মণ্ডলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। এতক্ষণ আমাদের সাথে এই ঐতিহাসিক সফরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।